গোটা শিক্ষা ব্যবস্থাটা তৃণমূল ধ্বংস করে দিয়েছে, গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে বৃহত্তর কোনো রাজনৈতিক স্বার্থ বা আঘাতের কথা তারা কিন্তু বলছে। আপনি ফিরহাদ হাকিমের ছেলে মেয়ে কোন মাদ্রাসায় পড়ে, মেয়েরা কোন স্কুলে পড়েছে, ওইখানেই তো আপনি একটা চিলি পক রাখতে পারতেন। বিজেপি যদি আসে কিন্তু আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। ছত্তিশগড়ে যান, হিমাচলে যান, দিল্লিতে যান, হরিয়ানার নয়ডায় যান, ফরিদাবাদে যান। আসলে ভয়টা কোথায় জানেন তো, যে রবীন্দ্রনাথের স্বর্গীয় প্রহসন বাদ হয়ে যাবে না তো। নমস্কার, টকিং টার্মসে আপনাদের স্বাগত। বিহাইন্ড দ্য কার্টেনে আজ আমাদের অতিথি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্বাগত শ্রমিকদা। শ্রমিকদা, আপনার ভাষণগুলো খুব মাইনরলি লক্ষ্য করছিলাম। আপনি যেখানেই যাচ্ছেন দুটো লাইন সবসময় বলছেন, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কি অঙ্কে বলছেন? দেখুন, যে কোনো সরকার থাকলে তার একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড, 40,000 কারখানার দরজার তালা খোলা, প্রত্যেকটা ব্লকে একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল। কিন্তু এই সমস্ত ইস্যুগুলো ছাপিয়ে একটাই ইস্যু ছিল, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। মানুষ একটা ভয়মুক্ত পরিবেশ চেয়েছিল, 34 বছরের একটা হেজিমনি থেকে মুক্তি চেয়েছিল। সে কারণেই দুর্বল তৃণমূল কংগ্রেস, লৌহ কঠিন একটা সংগঠন সিপিআইএম, 2011 সালে তাদের ব্রিগেডের জমায়েত দেখে কেউ বুঝতে পারেনি এই দলটা হারতে পারে, বা তাদের মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি একজন রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া ব্যক্তি, যিনি আবার কিনা 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। তার কাছে ওই একটা খুব বড় মার্জিনে তিনি হেরে যাবেন, এটা ছিল। কিন্তু দিনের শেষে দল হেরেছিল। তো স্বাভাবিকভাবেই এবারও পরিস্থিতি তাই। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যদি আমরা আর্থসামাজিক অবস্থাটা দেখি, তাহলে সেটা চূড়ান্ত বিপর্যয়। এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে। কার্যত একটা সরকার তার এভিনিউ দুটো, আবগারি আর লটারি, খেলামেলা মোৎসব দিয়ে মোটামুটি পুরো সরকারটাকে মুড়ে ফেলেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম। সরকার নিজে বলছে তাদের কাছে উন্নয়নের জন্য কোনো টাকা নেই। যদি আমরা শিক্ষাক্ষেত্র দেখি, তাহলে দেখা যাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে কলকাতার নামকরা কলেজে চান্স পাওয়ার পরও ছেড়ে সেখানে ভর্তি হচ্ছে। তার কারণ যে গোটা শিক্ষা ব্যবস্থাটা তৃণমূল ধ্বংস করে দিয়েছে, আর গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। এবং সর্বোপরি আইনের শাসন নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শহরে গ্রামে নিজের প্রপার্টি বিক্রি করতে গেলেও তার মধ্যে তৃণমূল ঢুকে পড়ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি রিনোভেশন হচ্ছে, সেখানে পর্যন্ত লোক পৌঁছে গিয়ে বলছে সুভাষ বোসের বাড়ি এটা, বলে সুভাষদাকে ডেকে দাও। তো এই পরিস্থিতি দেখে মানুষ ক্লান্ত, ফলে এখান থেকে মানুষ মুক্তি চাইছে। আর এবারে যে মুডটা আছে, যে কোনো মূল্যে তারা এই সরকারটাকে বদলাতে চান। তো আমি সেখানে যেটা বারবার বলছি, যে দেখুন, রাজনৈতিক মতাদর্শ বা নির্দিষ্ট একটা আইডিওলজির মৃত্যু নেই, সেটা থেকে যায়। সংগঠন শেষ হয়ে যায়, জনভিত্তি কমে, ভোটার কমে, মানে যারা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছে, কিন্তু সেই আইডিওলজিটা সেখানে থেকে যায়। তো সেটা বুক সেলফেও থাকে, লাইব্রেরিতেও থাকে, এমনকি মানুষের হৃদয়েও থাকে। বহু মানুষ আছেন সমাজের, তাদের হয়তো আজকের ডেটে পার্সেন্টেজ কম, যে তারা সেখান থেকে একটা মতবাদকে ধরে রেখে ভোট দেন, যেটা আজকের শাসক দলের সুবিধা করে দিচ্ছে। আমার বক্তব্য যে আদর্শটা হৃদয়ে রাখুন, পতাকাটা উঁচুতে, নিচুতে নামাবেন। পতাকাটা রাখুন, বাড়ির মধ্যে রাখুন, উঁচুতে রাখুন, কিন্তু এই নির্বাচনটা আগে তৃণমূলকে সরান, তারপরে যে যার পথ বেছে নেবেন। তো এই যে কথাগুলো বলছেন, যখন আমরা ধরুন একটা ইস্যু যদি আমি ধরি, ধরুন আরজি কর, তো দেখা গেল যে আরজি কর নিয়ে, এই আরজি করের মতো ইস্যু তো, ঘটনাও তো এরকম প্রতিদিন সামনে আসে না। সেখানে আমরা বিজেপিকে কিন্তু দেখলাম যে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদটা, সেখানে বিজেপির সেটার থেকে কোথাও একটা নিজেকে আলাদা করলো। তাহলে কি এটাই দাঁড়ালো যে বিজেপির পতাকার তলায় না এলে বিজেপি সেই মানুষের যে প্রতিবাদটার মধ্যে সামিল হবে না? মানে ফাইনালি যে দিনের শেষে আরজি কর থেকে তো বিচার পাওয়া গেল না, এটাতে তো আপনারা একমত। তো সেখানে বিজেপি এই জায়গাটা থেকে বিজেপির অবস্থানটা কোথায়, কি করলো? এটা সম্পূর্ণ ভুল।
আরজি করের ওই মেয়েটির দেহ যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল এবং আমাদের সজল ঘোষ তারা কিন্তু অবরোধ করে দিয়েছিল। আমরা আমাদের মতো করে আমাদের বিরোধিতাটা ওই দিন রেজিস্টার করতে পেরেছিলাম, কারণ তো ভিজিবিলিটি খুব একটা বেশি ছিল না, কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এটা বহু চর্চিত। এরপরে যেটা হলো সেটা হলো সূর্যাস্তের পর মেয়েটির অটোপসি হয়ে গেল এবং 3টে মৃতদেহকে সরিয়ে রেখে, না 2টো মৃতদেহকে সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপস্থিতিতে পানিহাটিতে তার দাহ হয়ে গেল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করলেন এবং অগণিত মানুষ রাস্তায় নামলেন। আমি নিজে দেখেছি, যখন 2.5 ঘন্টা আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি বর্ধমান থেকে ফিরছিলাম, আমি নিজে দেখেছি এলাকায় প্রতিষ্ঠিত একজন এসইউসিআই এবং একজন বিজেপি একই মাইক নিয়ে দুজনের স্লোগান দিচ্ছেন। সেটাই তো প্রশ্ন। না, প্রশ্ন হলো না, তারপরে হলো আমরা কোনো সময় চাইনি এই প্রতিবাদটাকে রাজনীতির রং লাগিয়ে দিতে। আজকে মানুষ আমাদের রাজ্যের একমাত্র বিরোধী দল বানিয়েছে। মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে 2018-এ, এবং সেই বাইনারির কোনো পরিবর্তন হয়নি। এই প্রতিবাদ, বা এই প্রতিবাদী হোক, বা চিকিৎসকদের প্রতিবাদ হোক, কিংবা ছাত্রদের প্রতিবাদ হোক, আমরা তাদের মঞ্চে গেছি, কিন্তু আমরা কোনো অবস্থাতেই তাদের সহযোগিতা করেছি। কোনো অবস্থাতে এটা রাজনীতির পতাকার নিচে আসুক এটা আমরা চাইনি। এবং যেটা আজকে বলছেন যে বিচার পাওয়া যায়নি, বিচার কি করে পাওয়া যাবে? এটা তো একটা প্রাতিষ্ঠানিক খুন। মেয়ে বলে সে একটা ধর্ষণ পেয়েছে, কিন্তু সেখানে তো একটা প্রশ্ন বারবার উঠছে, সিবিআই এর কথাটা। সিবিআই এর প্রশ্ন, সিবিআই সেটা আপনাদের দিকেই তীরটা যাচ্ছে, সেন্ট্রালের দিকে তীর যাচ্ছে। আমরা অস্বীকার করছি না তীর আমাদের দিকে আসছে। সিবিআই কি তদন্ত করছে? সিবিআই তদন্ত করছে এই কনস্পিরেসির পেছনে কারা আছেন। কারণ সিবিআই কখন তদন্তে এসেছে? তখন সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট হয়ে গেছে। ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখা হয়নি, প্লেস অফ অকারেন্সকে অল্টার করে দেওয়া হয়েছে, বাবা মাকে ঢুকতে না দিয়ে 100 লোককে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়েটি তড়িঘড়ি তার দাহকর্ম সম্পূর্ণ হয়ে গেছে, বাবা মাকে না জানিয়ে কে টাকা দিয়েছে এখনো তার বাবা বলতে পারছে না। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সিবিআই কি তদন্ত করবে? আইন তো আবেগে চলে না, বিচারও আবেগে চলে না, বিচার দাঁড়ায় এভিডেন্স। মানুষের হাতে কি রইলো? মানুষের হাতে, এখানে এটা প্রাতিষ্ঠানিক খুন বলে বলা হচ্ছে, আর বিরোধীরা কিছু করার জায়গাতে নেই। মানুষ তারপরেও সিবিআই এর উপরে আস্থা রাখছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখছেন। মানুষের হাতে যেটা আছে সেটা হচ্ছে এই সরকারকে থাকছে। আপনি এর মধ্যে যদি গত 3 বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, প্রত্যেকের পরিবারের সঙ্গে কথা বলুন, প্রত্যেকে সিবিআই তদন্ত চায়। এবং এই যে 3 বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, 95% হয়েছে তৃণমূল কংগ্রেসের পরিবারের। আবার 95%-এর মধ্যে যদি হিসাব ধরেন, তার মধ্যে প্রায় 98% হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। এইগুলো হচ্ছে এখন সারা পশ্চিমবঙ্গের চিত্র। আর প্রত্যেকের বাড়িতে যান, প্রত্যেকের প্রাথমিক রিয়াকশন হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। কারণ এই পুলিশের উপরে, এই সরকারের উপরে কারোর কোনো আস্থা নেই। এবার মানুষ যেটা বলছেন, সিবিআইয়ের কাছে প্রচুর তদন্ত আছে, আমরাও চাই সিবিআই। মানুষ কিন্তু এবার এইটা বলছে, এইখান থেকে কিন্তু সেই জায়গাতে আসছে, মানে একদম মানুষের পারসেপশন যদি আপনি বলেন, সিবিআই তদন্তেও তাদের আস্থা যখন চলে যাচ্ছে, তখন বৃহত্তর কোনো রাজনৈতিক স্বার্থ বা আঁতাতের কথা তারা কিন্তু বলছেন। সেটা বলতে পারে, সে তো যারা বলতো ওই বৃহত্তর রাজনৈতিক আঁতাত এবং স্বার্থ, দিদি মোদি সেটিংয়ের কথা, মানুষ তো দীর্ঘদিন এই কথা শুনেছে, বিনিদ্র রজনী যাপন করেছে, রাত্রিবেলা ডিনারে হয়তো একটু কম খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে, আবার রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে। তারপরে 3 বছর পরে মানুষই সিদ্ধান্ত নিয়ে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দলকে মুছে দিয়ে বিজেপিকে বিরোধী দল বানিয়ে দিয়েছে। এই মানুষই বানিয়েছে। সুতরাং এই তত্ত্ব যারা প্রচার করছেন, বা এই ধরনের আন্দোলনের কে ঢাল করে যারা নিজেদের প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, যে দল যারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, তারাই কিন্তু আবার দিল্লিতে একই সঙ্গে হাতে হাত ধরে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে। সেটাই তো প্রশ্ন। সেটিং এর তত্ত্বে বিজেপির মতো একটা রাজনৈতিক দল আমরা বিপরীত পরিস্থিতি থেকে রাজনীতি করেছি। আমি সক্রিয় রাজনীতিতে একদম পূর্ণ সময়ের কর্মী 1984 সাল থেকে। আমার রাজনীতি অপ্রাপ্ত বয়স 18 বছরের আগে থেকে আমি বিজেপি, এবং আপনি এটাই করছি, মানে এই যে 90 বা পুরনোর যে ভাগাভাগি, না, এই ভাগাভাগি আমি এটা বিশ্বাস করি না। আমি যখন থেকে রাজনীতি করছি, তখন আমি স্ট্রিট কর্নার করলে, 1 ঘন্টা স্ট্রিট কর্নারে বক্তৃতা করলে 8 ঘন্টা আমাকে বলতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। কারণ আমাদের দলে একটা আকস্মিক দুর্ঘটনা ঘটে।
একটা প্রান্তিক রাজনৈতিক শক্তি, ভোটের অঙ্কে যার উপস্থিতি কম, এই পার্টিকে তখন পশ্চিমবঙ্গে হরিপদ ভারতীর পার্টি বলতো। হরিপদ ভারতীর আকস্মিক মৃত্যুর পর কার্যত জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্থক্যটা, এটা মানুষ বুঝতো না। তো সেজন্য সেটাকে অ্যাড্রেস করতে গেলে আমাদের বিভিন্ন সময়ে ওইটাই বলতে হতো যে জনতা পার্টির সঙ্গে আমাদের তফাৎ কোথায়। তো সেই জায়গা থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি, কারোর কাছে আত্মসমর্পণ না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন না করে। আমরা 1952 সাল থেকে যে কথা বলছি, আমরা আজকেও সেই কথা বলছি, এবং সেই কথার উপরে ভিত্তি করেই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি মানুষকে সঙ্গে। সেই একইভাবে যখন দিল্লির রাজনীতি প্রশ্ন আসে, তখন এই প্রশ্নটা মানুষের মনে আসছে যে বিজেপির মূল মানে সেন্টারে কংগ্রেস হচ্ছে তাদের বিরোধী দল। তো সেখানে এই কংগ্রেসকে আটকাতে তার যে রিজিওনাল দলগুলোকে প্রয়োজন হচ্ছে, তার মধ্যে টিএমসি একজন। তাহলে কি তারা এটা মনে করছে যে এটাই মানুষের পারসেপশন, যে তাহলে কি এই বাংলায় টিএমসি থাকুক আর সেন্টারে বিজেপি সেন্টার নিয়ে যতটা ভাবিত, বাংলা নিয়ে ভাবিত না? মানুষের যদি একটা পারসেপশন থাকতো, তাহলে এত বিপরীত পরিস্থিতির মধ্যেও বিজেপি পঞ্চায়েত নির্বাচনে 11,000-এর বেশি আসনে জিতত না। হাজার হাজার মহিলার আসন তো বিডিও খেয়ে ফেলেছে গণনার সময়। মানুষের যদি এটা পারসেপশন থাকতো, তাহলে 12টা আসন পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারতো না। ন্যারো মার্জিনেও আমরা কিছু আসন হেরেছি। এ ধরনের প্রচার সমস্ত ক্ষেত্রে থাকে। হরিয়ানায় আছে প্রচার, কোনো ভোট বিশেষজ্ঞ বলেনি যে হরিয়ানায় বিজেপি জিতবে না। হরিয়ানায় বিজেপি জিতেছে, নাম্বার 1। পশ্চিমবঙ্গে যেভাবে মোদি দিদি তত্ত্ব প্রচার করা হয়, একইভাবে আসলে মোদির হয়ে খেলছে এই কথা কলকাতার মানুষের মুখোমুখি শোনা যেত কেজরিওয়ালের ঘটনায়। পুরোটাই নাটক। তাহলে কেজরিওয়াল দিল্লিতে জিততেন, কেজরিওয়ালের ওখানে বিজেপি 48টা আসন পেয়েছে এবং কেজরিওয়ালও হেরে গেছেন। তো সেই ঘটনার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। আর এই নির্বাচনে কোনো সেটিং তত্ত্ব, কোনো নো ভোট টু বিজেপি, আপনি সব জায়গায় গিয়ে বলছেন কোনো জায়গায় এটা চলবে না। স্ট্রেট বলছেন। এবার তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূলের বিদায় নিশ্চিত। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যে বাংলাদেশি ভাষা, বাংলাদেশিদের ভাষা, এই কথাটা বলে দেওয়া কি একটুখানি ভুল খেলা হয়ে গেল? কে বলেছে কথা আমার জানা নেই। যে কথাটা বলেছে বিজেপির কোনো মুখপাত্র থেকে আসেনি। অমিত মালভিয়ার একটা পোস্ট নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। আমি জানি না ওর ইংরেজিটা কে ট্রান্সলেট করেছিল, ভুলটা সেখানে হয়েছিল। বাংলাদেশি বলে তো কোনো ভাষা নেই, বাংলা ভাষা আছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশের মানুষও বাংলা ভাষা। অহংকারে আঘাত বলে সেটা ইস্যু হয়ে গেল। বাংলার অহংকারে কবে আঘাত দেখেছে? বাংলার অহংকারে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী। বাঙালির আবেগে, বাঙালির চেতনে, অবচেতনে তো রবীন্দ্রনাথ সম্পৃক্ত। রবীন্দ্রনাথের উপস্থিতিকে অস্বীকার করা যায়? রবীন্দ্রনাথের বিশ্বভারতীর জায়গায় বিশ্ব বাংলা এসছে। রবীন্দ্রনাথের কথাঞ্জলির জায়গায় কথাঞ্জলির এসে গেছে গীতাঞ্জলির জায়গায়। রবীন্দ্রনাথের গীতবিতানের জায়গায় কবিতা বিতান এসে গেছে। এবং ফিরহাদ হাকিম বলেছেন যে রবীন্দ্রনাথ যে এর কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থানটা মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছে। তাহলে বাঙালির অস্মিতা, বাঙালির স্বাভিমানে এটা আঘাত নয়। সুতরাং এটা বাংলা বাঙালির বিষয় নয়। আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে আমরা একজন বাঙালি। এখন প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আনন্দমঠ লিখেছেন, বন্দে মাতরমের উদ্গাতা যিনি, যে বন্দে মাতরম শব্দটা সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে চলে গিয়েছিল। ফাঁসির দড়ি পড়বার আগে বন্দে মাতরম বলে গলায় ফাঁসির দড়ি নিচ্ছেন, মাতঙ্গিনীর উপর গুলি চলছে তখনও বন্দে মাতরম বলছেন। তো এই বন্দে মাতরম যখন দিল্লিতে মদনলাল খুরানার সরকার প্রত্যেকটা সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করে দিল, মানে তখন প্রথম রাস্তায় নামলো কে? কংগ্রেস। তারা পরিষ্কার এসে বলে দিল যে এই চলবে না, বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির অধীনের নেতা সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরম কার্যতই একটা সাম্প্রদায়িক সঙ্গীত। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে তার ভাবলে একটু আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠের মতো উপন্যাসটি লিখেছিলেন। তারপরে এগুলো এই সবগুলো ইস্যু নয়। এখানে আপনার সঙ্গে যখন কথা বলছি তখন যে কথাটা আগে মনে আসছে সেটা হচ্ছে, আপনি বিজেপির রাজ্য সভাপতি, আপনি বলছেন রবীন্দ্রনাথ, আনন্দমঠ এবং বাঙালির
যে সংস্কৃতি এবং সাহিত্যের যেগুলো পড়ে একটা শিক্ষিত বাঙালি বড় হয়, বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি যারা সমাজের টেক্সটটা লেখে আর কি, তাদের কথা আপনি এরকমভাবে বলছেন। কিন্তু বিজেপি সম্পর্কে যখনই ধরুন এই সরকারের নেগেটিভ জিনিস নিয়ে যখনই কোথাও আলোচনা হয়, তখন যে প্রগতিশীল শিক্ষিত বা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি তখন যখন অল্টারনেটিভের কথা বলেন, তখন আসলেই প্রথম বলা হয় যে বিজেপি আসলে কিন্তু এইগুলো হবে না। কি হবে না? সংস্কৃতির জায়গাটার কথা বলা হয়, সংস্কৃতি, শিক্ষা, এডুকেশন, এই ইকোসিস্টেমটা ঠিক কি দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন ওঠে। রবীন্দ্রনাথকে কি সত্যি বিজেপি মাথায় করে রাখে? এই পার্টি তৈরি করেছিলেন কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ব্রিটিশ ইন্ডিয়ায় ভারতবর্ষে প্রথম কোনো ইউনিভার্সিটির কনভোকেশন মিটিং স্থানীয় ভাষায় অ্যাড্রেস করার ব্যবস্থা কে করেছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন রবীন্দ্রনাথকে নিয়ে আসেন সমাবর্তন অনুষ্ঠানে, সেই ভাষণটা এখন বাঙালির পড়া দরকার। সেই অনুষ্ঠানটা কিন্তু ওই ববি হাকিম যাদের বলছেন যে 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে, মানে যারা ওই মানসিকতার আছেন তারা বয়কট করেছিলেন। এই ইতিহাসটা বাঙালির জানা দরকার। বাঙালির এই ইতিহাসটা জানা দরকার। ইতিহাসটা না, সাম্প্রতিক ইতিহাস, একদম ইতিহাস এখনো হয়ে যায়নি, হবে ভবিষ্যতে। যেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের যে ঘরটিতে দুজনের দেখা হয়েছিল, মিটিং হয়েছিল, যেটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, সেই ঘরটা এখন তৃণমূল কংগ্রেসের অফিস। সেখানে রবীন্দ্রনাথ নেই, সেখানে এখন মমতা ব্যানার্জির ছবি স্থান পেয়েছে। তো এগুলো বাঙালি বলতে কি বোঝায়? এই যে বাঙালি, ওপার বাংলায় যারা বাঙালি। আপনি আমাকেও বিজেপি কি বলতে চাইছেন? বিজেপি একটা নির্দিষ্ট ভূখণ্ড তৈরি করে দিতে চাইছে যেখানে দাঁড়িয়ে মানুষ বহুত্ববাদের কথা বলতে পারে, যেখানে না কোনো কন্ট্রাডিকশন নেই। কন্ট্রাডিকশনটা তৈরি করা হচ্ছে এবং কিছু জায়গায় মানুষ হয়তো বুঝতে পারছেন না, কিংবা আমরা বোঝাতে পারছি না, দুদিকেই আছে। মানুষ এখানে রবীন্দ্রনাথও থাকবে এবং রবীন্দ্র প্রভাব মুক্ত যে কবি তারাও থাকবেন। আপনার আজকে কি যে 70,000 বই আগুন জ্বালিয়ে দিল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী, সেখানে কি জয় গোস্বামীর কবিতা নেই? সেখানে কি ওই যিনি কন্ডমে ত্রিশূল পরিয়েছিলেন, ত্রিশূলে কন্ডম পরিয়েছিলেন একজন, যাই হোক আমাদের ভুলিয়ে যায় সমস্ত বিষয়, তো তিনি নেই, তারও তো বইটা ছিল, সেটাও তো গেছে। বিষয়টা এটা নয়, বিষয়টা হলো যে একটা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম, যেটা সারা পৃথিবীর কাছে আজকে একটা চ্যালেঞ্জ, যেটা মানব সভ্যতার একটা ক্যান্সার, একটা অভিশাপ, আজকে সেটা ধীরে ধীরে গ্রাস করেছে। বাংলাদেশ ভুলে গেছে তাদের অতীতের ইতিহাসকে, যে 71-এর যুদ্ধের আগে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল বাংলাদেশে রাজাকারদের হাতে এবং পাক বাহিনীর হাতে। 1.5 লক্ষ মহিলাকে পাওয়া যায় যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় 13 থেকে 40 বছর বা সামান্য 40 ঊর্ধ্বের মধ্যে, যাদের স্তন কাটা ছিল। তো সেই ইতিহাসটা বাংলাদেশ ভুলে গেছে। তাহলে যে মানসিকতা সিটি অফ আলেকজান্ড্রিয়ার লাইব্রেরিকে ধ্বংস করেছিল, যারা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলাকে ভেঙে গুঁড়িয়ে তাদের বইগুলোকে জ্বালিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করেছিল, সেই মানসিকতা, সেই ফ্যাসিজম আজকে বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুড়িয়েছে। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, বাংলাদেশের জন্মদাত্রী, তার এফিজির সঙ্গে কদর্য আচরণ করছে। সেই মানসিকতায় কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বইগুলোয় আগুন ধরিয়ে দিল মুর্শিদাবাদে। এই অবস্থাটা চলছে। এর থেকে বেরোবেন কি করে? এর থেকে বেরোনোর একটাই রাস্তা হচ্ছে, এবং এর থেকে কেউ মুক্তি পাবে না। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি নেতা, তিনি তো ধর্ম মানেন না, তার সঙ্গে তো কোনো মৌলবাদের সম্পর্ক নেই, সে হিন্দু, তাকে তো প্রথম গুলি করা হলো। আমি একটা প্রশ্ন আপনার সঙ্গে এটা যুক্ত করছি, সেটাই তো জানতে চাইছি, যে যখন এই অত্যাচারটা হচ্ছে তখন এখানে বিজেপির তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো আন্দোলন গড়ে উঠলো না কেন? শুধু এখানে যারা ওখান থেকে চলে আসা মানুষগুলো একটা শকের মধ্যে রয়েছেন, তারা আবার সেই পার্টিশনটাকে যেন ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছেন নতুন করে। তাহলে তাদের সেই কষ্টটা রয়েছে, সেখানে বিজেপির ভূমিকাটা কি রইল এই রাজ্যে? কোনো জায়গায় সেখানে কি কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ, কোনো কি সেইভাবে গড়ে উঠলো? আমরা বাংলাদেশ হাই কমিশনের ঘেরাও করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। এখন যারা ওপার বাংলা থেকে এসে এবার বাংলায় প্রগতিশীল হয়ে গেছেন, এই মুহূর্তে 4 কোটি কষ্টের মধ্যে সেই কষ্টের কথা রাজনৈতিক দল বিজেপি ছাড়া কে বলেছে?
প্রথম কথা হলো, এই যে বাংলাদেশের ওপার বাংলা থেকে যে মানুষগুলো চলে এসেছেন, যে দেশভাগ হয়েছিল, সেই দেশভাগের বিরুদ্ধে প্রথম কে রুখে দাঁড়িয়েছেন, যার জন্য আপনি আমার বাড়িতে বসে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, আমি দিতে পারছি, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বাঙাল ছিলেন না, একদম টিপিক্যাল ঘটি, হুগলির লোক, মোহনবাগানের সাপোর্টার। তো তিনি কিন্তু লড়াই করেছিলেন। আমাদের এতগুলো হিন্দু, প্রায় যে 4 কোটি হিন্দু আছে যাদের অরিজিন বাংলাদেশের, একটা সময় আসবে যে এবারে মানে এদেশীয় যাদের বলা হয়, আমি এই বিভাজনে যাই না বা যেতে চাই না, যারা একদম এখানকার সান অফ দ্য সয়েল, যাদের এখানেই জন্ম, যাদের আদি বাড়ি এখানে, তাদের থেকে বাংলাদেশ থেকে আগত, মানে পূর্ববঙ্গ থেকে আগত চলে, দুটো বাংলাই এক ছিল। এটা কেন ভাঙতে হলো, কেন ভাঙতে হলো? সেই জায়গায় বিজেপি কি করবে? বিজেপি কি করবে? বাংলাদেশে গিয়ে বোমা ফেলবে? না, বাংলাদেশে কেন বোমা? আন্দোলন করে তুলতে না, পারবে আন্দোলন না? কি আন্দোলন? সেখানে প্রতিবাদ করতে পারবে কিসের না? আন্দোলন? কিসের আন্দোলন? হিন্দুদের অত্যাচার হচ্ছে, বিজেপি ছাড়া কোনো লোক তো কথা বলছে না। প্রতিনিয়ত আমরা কথা বলছি, এটা নিয়ে তো অন্য দেশের বিষয় নিয়ে তো দেশে কোনো আন্দোলন করা যায় না। আমরা এ ধরনের অবাস্তব কিছু কল্পনাপ্রসূত আন্দোলন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। ইথিওপিয়ায় মার্কিনী অবরোধ নিয়ে, সেখানে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত সুভাষ চক্রবর্তীর মিছিল দেখেছি। আমরা আবার বিভিন্ন সময় গাজা স্ট্রিপে বোমাবর্ষণ নিয়ে ঠিক একদম মৌলালি থেকে মিছিল শুরু করে পার্ক সার্কাসে শেষ, ওদের একটাই বিষয় আছে। যেরকম আমরা দক্ষিণেশ্বরের সামনে যদি যাই, তখন ওখানে তথ্য সংস্কৃতি দপ্তরের বুদ্ধদেববাবুর লেখা ছিল কি, যে সংখ্যাগুরুর দ্বারা সংখ্যালঘুর অধিকার রক্ষা করার নামই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এইটা হচ্ছে ওখানে লেখা। আবার যদি ঠিক পার্ক সার্কাস মৌলালিতে প্রগতিশীলতার যে উইন্ডো, তার মধ্যে হিন্দু থাকবে না, না তো এটা তো আমরা তো বলেছি। কিন্তু আজকে যেটা হচ্ছে, আজকে তো বাংলাদেশের এই অত্যাচার শুধু হিন্দুদের উপর হয়নি। সবচেয়ে বেশি খুন হয়েছে বাংলাদেশে তারা মুসলিম, যারাই প্রগতিশীল, যারা একটু অন্যরকম কথা বলেছে, তারা খুন হয়েছে, বাড়ি ঘর তোর ভেঙে মাঠ করে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে, এবং এই পরিস্থিতির বাইরে এই নির্বাচন সেখানে একটা বড় হাতিয়ার। নাহলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। ধর্মতলার দিকে তাকান, এবার হাতিবাগান দখল দিকে আসছে। প্রকাশ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ঈদ উল ফিতরের মঞ্চে যে বিজেপির প্র্যাকটিসিং হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম। এটা বলতে পারবেন উনি? এটা সম্ভব কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে? মুখ্যমন্ত্রী একবারের জন্য বিবৃতি দিচ্ছেন। আমাদের এখানে অনিতা দেওয়ান খুন হয়েছিলেন ওই লাইগেশন ক্যাম্প করতে গিয়ে। খুনের কারণ তো সেটাই ছিল। মানতলার খুনের কারণটা কি ছিল? কেন যে সেখানে তিনি লাইগেশন ক্যাম্প করার কথা বলছিলেন, সেখানে তিনি ফ্যামিলি প্ল্যানিং কথা বলেছিলেন, ভেসেক্টমির কথা বলেছিলেন, তার জন্য তিনি খুন হয়েছেন। তাহলে সেই মানসিকতা কে বহন করছে? এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভার চত্বরের মধ্যে দাঁড়িয়ে বলছেন হাম দো হামারা চার। তাহলে পরিবর্তনটা আমরা কি দেখছি? যে সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, তখন পশ্চিমবঙ্গ ছিল ভারত বিরোধী কার্যকলাপ যারা করেন, আইএসআইএস বিভিন্ন ধরনের সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য একটা সেফ প্যাসেজ। কিন্তু বামফ্রন্ট তাদের নিয়ন্ত্রণ কিছুটা হলেও করতে পেরেছিল, অস্বীকার করার কথা না। এরা এসে কি করলো, সিমির প্রতিষ্ঠাতা সভাপতি যে, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিল। মনমোহন সিং আপত্তি করেছিলেন, পাঠিয়ে দিয়েছেন। তো এই সরকার মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে। এর সরকারের এজেন্ডা হচ্ছে রোহিঙ্গাদের, বাংলাদেশি জেহাদিদের ভোটার লিস্টে নাম তুলব। এই সরকারের এজেন্ডা হচ্ছে যে একটা মানুষ মারা গেছে, বলছে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, কাকু ছিল, একটু মানবিক মুখ নিয়ে তার কথাটা চিন্তা করা যায় না? মারা গেছে তো তার নামটা ভোটার লিস্টে থাক। কিন্তু এবারে এই যে মৌলবাদের কথা যখন বললেন, এই মানে হিন্দু ফান্ডামেন্টালিজম বলে কিছু হয় না, কারণ হিন্দু কোনো ধর্মের নাম নয়। একটা হিন্দুকে যদি ধর্মও বলা হয়, তাহলে সেই ধর্মটা হচ্ছে আবর্তিত, আর বাদবাকি যে রিলিজিয়নগুলো আছে সেগুলো প্রবর্তিত, যার কোনো পরিবর্তন হয়নি। বেশ, আমি তাহলে যদি প্র্যাকটিসের কথা বলি, যে এক এক করে যখন অল্টারনেটিভের কথা আসে এবং আপনাদের বিরুদ্ধে যে কথাটা বলা হয় যে এটা আসলে এটা হবে, সেগুলো এক এক করে আপনাকে আমি বলতে থাকি। যেমন হচ্ছে এই বিজেপি যদি আসে কিন্তু আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এক, বিজেপি যদি আসে সারাক্ষণ কিন্তু শাখা সিঁদুর, আঁচল কোথায়, আঁচল নেই, কে কার সঙ্গে ঘুরবে, কে কতক্ষণ বাড়ির বাইরে থাকবে, মানে নারী স্বাধীনতার যে জায়গাটা এবং মানুষের স্বাধীনতার যে জায়গাটা, সেটা কিন্তু চলে যাবে, সবেতে নাক গলাবে। আপনি এই কথাগুলো দিল্লি, ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা আছেন, তাদের সঙ্গে বলুন না, এটা তাদের ইন্টারভিউ নিয়ে আসুন। এই সময় খুব প্রয়োজন এটা। মধ্যপ্রদেশে যান, ছত্তিশগড়ে যান, হিমাচলে যান, দিল্লিতে যান, হরিয়ানার নয়ডায় যান, ফরিদাবাদে যান,
গুড়গাঁওয়ে যান, বেঙ্গালুরুতে যান। বেঙ্গালুরু এখন কংগ্রেস পুরোপুরি বিজেপি শাসিত, শক্তি কম না। বেঙ্গালুরুতে গিয়ে বলুন না, একবার বেনারসের বাঙালিদের কাছে গিয়ে বলুন না, এলাহাবাদে গিয়ে বলুন, লখনৌ গিয়ে কোনো মাকে জিজ্ঞাসা করুন যে আজ থেকে 10 বছর আগে তিনি কোথায় ছিলেন, আর আজকে তার ছোট্ট মেয়েটা যখন টিউশন নিতে যাচ্ছে রাত্রি 8টার সময়, তারা কিভাবে যাচ্ছেন। মহারাষ্ট্রে বাঙালিদের বলুন, বাঙালি তো সব জায়গায় প্রতিষ্ঠিত। বাঙালি এখন আমাদের দেখে বলছে যে নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। বাঙালির পরিচয় কি? মজদুর। যারা শিক্ষিত, ইঞ্জিনিয়ারিং করেছে, 18,000 টাকা মাইনের আইটি শ্রমিক। আর লেখাপড়া যারা কম জানে তারা এখন রাজমিস্ত্রি বা জোগাড়ে। এই তো হাজার হাজার, এটি বাঙালির পরিচয়। একদম আপনার কাছ থেকে এইটা কোনো না যে যদি আপনারা যদি সরকারে আসার চেষ্টা করছেন, সরকারে আসার চেষ্টা করছেন না, আমরা চেষ্টা করছি না। এই নির্বাচনটা বিজেপির হাতে নেই। এই নির্বাচনের ন্যারেটিভ তৈরি করার দায়িত্ব বিজেপির নয়, বিজেপি করছে বিজেপির মতো করে। এই নির্বাচনটা মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই। তৃণমূল মানুষের বিরুদ্ধে, তৃণমূল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি আপনার এই ক্যামেরাটা নিয়ে এক্ষুনি পৌঁছে যান না, 2টো রামসার ট্যাগ আছে 2টো জায়গায়। আপনার সুন্দরবন আমি যেতে বলছি না, বাঘের কাছাকাছি, অনেকটা দূর, কষ্ট হবে একটু। আপনি কাছাকাছি একটু ম্যানগ্রোভগুলো নিশ্চয়ই দেখেছেন কি অবস্থায় আছে। যাই হোক, এখানে কাছাকাছি একটু যান না, এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, আপনি রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত চলে যান, বাদিকে ঢুকে যান, অসংখ্য দেখতে পাবেন হাউসিং, হাজার হাজার বাড়ি, ফ্ল্যাট আছে। কিসের উপর তৈরি হয়েছে? সম্পূর্ণ জলাভূমি। 10 লক্ষ মানুষ একদিনে গৃহহীন হয়ে যেতে পারেন কলকাতায়। এই তো পরিস্থিতি। তো সুতরাং এই যে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ, মানুষের বিরুদ্ধে যুদ্ধ। উচ্চ মাধ্যমিকের কবে রেজাল্ট বেরিয়েছে? আজ পর্যন্ত ভর্তি হয়নি কেন? মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কি অবস্থা? জেনারেল কাস্টের 10% আপনি কেটে ওবিসির নামে সেটাকে মুসলিমদের পাইয়ে দেবেন। এতে কি মুসলমানদের আপনি ভালো করছেন? মুসলমানরা কি অবস্থায় আছেন? আপনি মাদ্রাসাকে এনকারেজ করছেন। মাদ্রাসা আমি 3 না, আমি তো উত্তর দিয়ে দিচ্ছি। আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন যে একজন মুসলমান নেতার নাম করুন, প্রতিষ্ঠিত নেতা বা ব্যবসায়ী, আমি নাম তালিকা বলে দিতে পারি, তার ছেলে বা মেয়ে কোন মাদ্রাসায় পড়েছে। আপনি ফিরাদ হাকিমের ছেলে মেয়ে কোন মাদ্রাসায় পড়ে, মেয়েরা কোন স্কুলে পড়েছে? আপনার জাভেদ খানের ছেলেরা কোন মাদ্রাসায় পড়েছে, একটু আপনি খোঁজ করে দেখুন। এমনকি যারা পীর মৌলবী আছে না, তারাও এখন মোটামুটি পশ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করে, আর ওখানে গিয়ে সেজে বসে কিছু গরিব মানুষের কে বিপদে চালিত করার চেষ্টা করে। সুতরাং আজকের আধুনিক যুগে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আজকে বর্তমান প্রজন্ম না এই সমস্ত সেই লেনিন ট্রটস্কির দ্বন্দ্ব, স্টালিন ট্রটস্কির দ্বন্দ্ব, লেনিন কি বলেছিলেন, বলশেভিক রেভলিউশন, এদিকে সেই পুরনো সাভারকারের সেই সময় কি হয়েছিল, মদন মোহন মালব্য কি বলেছিলেন, প্যাটেলের সঙ্গে নেহরুর সংঘাত, কৃপালিনীর সঙ্গে গান্ধীজির সম্পর্ক, এই সব তত্ত্ব এখন মানুষ মাথা ঘামাচ্ছে না। কিছু করা যায়, এগুলো জানা উচিত, কিন্তু জানতে চাইছে না বর্তমান প্রজন্ম। তারা এগিয়ে যেতে চায়, কারণ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আপনি জানলা দরজা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন না। আপনার সিস্টেম অফ এডুকেশনকে চেঞ্জ করতে হবে, মনকে আধুনিক করতে হবে, এবং তার সঙ্গে আর আঁচলটা কোন দিকে সরে গেল এইসব নিয়ে আলোচনা আমার মনে হয় মানুষ খুব একটা গ্রহণ করছে না। তবে হ্যাঁ, প্রত্যেক জাতির একটা অস্মিতা আছে। আপনি যে কোনোভাবেই আপনার সাজ পোশাক হতে পারে, সাজ পোশাকের ওপরে কোনো কোনো রকম বাধ্যবাধকতা লাগানোর অধিকার কারোর নেই, কিন্তু বা কারোর কোনো খাবার কে কী খাবে, কার ডিপ ফ্রিজে কী থাকবে সেটা বলার অধিকার কারোর নেই, কিন্তু সেখানেই সেটা খাবেন যেটা খেলে অন্য কারোর আঘাত না লাগে। আপনি প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছেন, ভাবলেন বিরাট একটা প্রগতিশীলতা করলেন, তো ওইখানেই তো আপনি একটা চিলি পর্ক রাখতে পারতেন পাশে, খুব টেস্টি। আমি খাই না অবশ্য, দুটোর কোনোটাই, দিলেও খাবো না। পার্টি নির্দেশ দিলে খাবো কিনা জানি না, পার্টি দেবে না, তো ওটা তো রাখতে পারতেন, তাহলে তো একটা ব্যালেন্স করা যেত। না, আমি ইচ্ছে করে খাই না। আপনি যদি রবীন্দ্রনাথের ঘরে বাইরে দেখেন তাহলে সেখানে কি স্টেটমেন্ট আছে। আমাদের দেশে মুসলমানরা গরুর মাংস খেতেন না, অতীতে কোনোদিন খেত না। গরুর মাংস ব্যবহার করা হতো, বিদেশি আক্রমণকারীরা আসতো, গোমাংসকে তারা ব্যবহার করতো কেটে মন্দিরকে অপবিত্র করার কারণে। এটা তো ইতিহাসে আছে, এটা তার আমার বানানো গল্প না। আপনাদের প্রতিবাদ সেইটা নিয়ে। হ্যাঁ, তো এটা কারণ আপনি ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগানো। শুধু এই যে আপনি এখন পুরীর লোকেরা আমার জিজ্ঞেস করছেন দাদা ইয়ে কে হবে, বিজেডির লোকেরা, অন্য পার্টি,
আমার দলের নয়, আমার দলের বিরোধী। রাজ্যসভায় বিজেডির সাংসদরা বলছেন দাদা এটা কি হলো, কি হলো বলো দাদা এটা ধাম তোমরা তুলে নিয়ে গেলে, এটা কি হলো, জগন্নাথ দেবের অপমান হলো না? আলাম ভাই আমরা এসবের মধ্যে কি করব? উনি দেখেছেন মা কালী পর্যন্ত ওনার ফাইল নিচ্ছে না, প্রতিবেশীর ফাইল কালীঘাটে উনি এখন ধরেছেন জগন্নাথকে, তো কি করব আমরা বল? বিজেডির সাংসদরা আমাকে প্রশ্ন করছে যে এই যে তৈরি হলো এখানে জগন্নাথের মূর্তি দীঘায়, তারা বলছে এটা জগন্নাথ ধাম, কেন বলবে? এটা আমাদের প্রশ্ন নয়, বিজেডি প্রশ্ন করছে আমাকে, বিজু জনতা দল। আরেকটা যেটা ভয়ের জায়গাটা হয় সেটা হচ্ছে যে সমকামিতার প্রশ্ন। তারা ভীষণ এই যে যেমন ফায়ার থেকে শুরু করে সেই সময়গুলোর কথা মনে হয়, এবং এইখানে যে তারা কিন্তু সবসময় খুব ভীত থাকে যে যদি এই সরকার চেঞ্জ হয়, যদি বিজেপি আসে, তাহলে কি তাদের স্বাধীনতা হরণ করা হবে, বা এই জেন্ডার এগুলো নিয়ে বিজেপির কি মতামত? দেখুন আমার এই সংস্কৃতির জায়গাগুলো তো আসবে। লেসবিয়ানিজম এন্ড হোমোসেক্সুয়ালিটি ইজ নট অ্যাকসেপ্টেড ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি রাইট নাও। এখন পর্যন্ত মানুষের মাইন্ডসেট যেটা আছে, কোনো মাই চায় না তার ছেলে বড় হয়ে হোমোসেক্সুয়াল হবে বা তার মেয়ে বড় হয়ে লেসবিয়ান হবে, এটা চায় না। এটা আমি মতামত বলছি। এবার যদি কেউ চায়, না মায়ের ওপর নির্ভরশীল, সব ব্যক্তি মনস্ক, যদি চায় হবে, আমরা কি আপত্তি করতে গেছি নাকি? আমরা এই কোনো জায়গায় সেটা এখন ওইগুলো ছাড়া অনেক চিন্তা ভাবনা করার বিষয়, কিন্তু ওগুলোও তো আছে। মানে আমি বলছি চাকরি পাচ্ছে না, দুর্নীতির জায়গা যেরকম, এই জায়গাগুলো থেকেও তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে না, আমার মনে হয় সমকামিতা বা সমকামীরা, আমি তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, সমকামিতা এবং সমকামীরা কোনো রাজনৈতিক পরিবর্তন করে দিতে পারে, এখনো সেই শক্তি আসেনি। যদি আসবে তখন সেটাকেও অ্যাড্রেস করা হবে। তবে আমরা যে ভারতীয় সংস্কৃতির কথা বলছি, অবশ্যই যে ভারতীয় সংস্কৃতির কথা বলছি, তো সেখানে বেশ্যাপুত্র বশিষ্ঠকে ঋষি বানানো হয়েছিল। জবালি সত্যকাম, জবালি একজন প্রস্টিটিউট ছিলেন। গৌতমীর কাছে পড়তে যাওয়ার সময়, পিতৃপরিচয় জানার সময় যখন জবালির কাছে ছেলে গিয়ে প্রশ্ন করলো যে মা আমার বাবাকে, বলে বহুজন পরিচর্যার ফলে তোমাকে পেয়েছি, তোমার প্রকৃত বাবা বলতে পারবো নাকি? তো সেই জন্য তখন বলেছেন সত্যবাদিতাই ব্রাহ্মণের ধর্ম, তোমার নাম দিলাম সত্যকাম। জবালি সত্যকাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি আমি কাউকে প্রশ্ন করি, আমাকে একজন প্রশ্ন করেছিলেন, মানে আমি প্রশ্নটা নয়, তা আমি এটা নিয়ে খুব একটা চর্চা করিনি, বলি যেখানে ঘোষিত হোড হাউস আছে সেখানে কোনো ঘোষিত গিগোলোস হাউস কি থাকা উচিত? সেটা কি সমাজ অ্যাকসেপ্ট করবে? বা কেউ সাহস দেখাবে? তো এরকম যদি কেউ সাহসী লোকজন এগিয়ে আসে, তখন পার্টি তারা সেটা নিয়ে বিবেচনা করবে। রাজনৈতিক দলের কাজ কি? দৈনন্দিন মানুষের জীবন যন্ত্রণা, তাদের ছোট কথা, ছোট ব্যথাকে অ্যাড্রেস করা এবং নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যে একটা সরকার পরিচালনা করা। আমার এই মুহূর্তে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের তিনটি এক, শিক্ষাক্ষেত্রে সুস্থতা ফিরিয়ে আনা, দুই, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই, আমাদের রাজ্যের যে পুঁজি সেটাকে রাজ্যে রাখা, রাজ্যের ছেলেরা রাজ্যে রাখা, ঘরের ছেলে ঘরের ভাত খাক, এবং তিন নম্বর হলো আইন শৃঙ্খলা অবনতি না, আইন শৃঙ্খলা অবনতি এখানে হয়নি, অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটাকে দেখা, এবং সর্বোপরি ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের একতা এবং ভারতবর্ষের সীমাকে সুরক্ষিত রাখা, এইটা পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, শিক্ষার কথা বারবার বললেন, আবারও সেই যে প্রশ্নতে বারবার আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আপনি কিছুতেই সেই দিকে না গিয়ে অন্য দিকে যাচ্ছেন, কিন্তু আপনি সব প্রশ্নের জবাব দিয়েছেন। সেটা হচ্ছে ইতিহাস বদলে দেওয়া বা পড়াশোনার নানা টেক্সটের জায়গাগুলোতেও এই বিজেপি আসলে কি হবে, এই ভয়টা কাজ করে। প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষ কেন্দ্রিক, আমাদের লক্ষ্যটা হচ্ছে সারা পৃথিবীর ইতিহাসটা, সারা পৃথিবীর ইতিহাসের তাদের যে ক্যারিকুলাম সেটাকে বদল করে দেওয়া, সিলেবাসে বদল আনা, শুধু দেশের নয়, আমরা সারা পৃথিবীর ইতিহাস বদল করব। ভারতবর্ষের ইতিহাসকে যারা বিকৃত করেছে নিজেদের স্বার্থে, আর সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে ব্রিটিশ মুক্ত হতে পারেনি, শূন্যের আবিষ্কর্তা কারা, বাইনোমিয়াল ক্যালকুলাস কারা শিখিয়েছে, চাঁদে জল আছে কারা বলেছে, কারা ট্রিগোনোমেট্রি শিখিয়েছে, সেই লোপাট করে দেওয়াটা, সেইটাকে গ্লোরিফাই করাই তো আমাদের কাজ। আর সেটাকে যদি কেউ গৈরিকীকরণ বলবেন, গৈরিকীকরণ বলছেন,
শিখিয়ে দেওয়া হলো আলেকজান্ডারের কাছে পুরু বলল, আলেকজান্ডার জয় করতে হলো আর পুরু এসে বললো রাজার প্রতি রাজার আচরণ। কে এই ইতিহাসটা কোথা থেকে এলো? ওটা তো অন্য টেক্সট। আপনার বিপ্লবীদের কোনো ভূমিকা নেই, নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো জায়গা নেই। বিদ্যাসাগর কোথায়? 10,000 বছরের ইতিহাসে একটা দেশে একটা বিদ্যাসাগর জন্মায় না। একজনের একটা বিখ্যাত বই আছে আমাদেরই দলের অমলেশ মিশ্র, বিদ্যাসাগর ইন ওয়ার্ল্ড পার্সপেক্টিভ ফ্রম নেপোলিয়ন টু মাও। তো পৃথিবীতে যত বড় পার্সোনালিটি আছে জীবনে কোনো না কোনো জিনিসের সঙ্গে আপোষ করেছেন। একমাত্র বিদ্যাসাগর যার কোনো একটা আপোষহীন জীবন, তার টেক্সটে কোথায়? বাংলার কথাগুলো বলা হয়, ক্লাইভের যে জায়গাটা সম্পূর্ণ অন্যভাবে লেখা। সিরাজদৌল্লা একজন শাসক ছিলেন। সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অন্যরা দর্শকের ভূমিকা পালন করে সিরাজকে মৃত্যুবরণ করতে হয়। কিন্তু সিরাজদৌল্লা তো বাংলা ভাষায় ভালো করে কথা বলতে পারতেন না। সিরাজের বাবা একবর্ণ বাংলায় জানতেন না। সিরাজের মা কোনোদিন পশ্চিম বাংলায় আসেননি। কৃষ্ণনগরের মহারাজের সঙ্গে কি আচরণ সিরাজদৌল্লা করেছিল, সিরাজদৌল্লার সময় শাসনকাল কিরকম ছিল, শ্রীচৈতন্যদেব কেন বাংলায়, শ্রীচৈতন্যদেব হবার পরে 1.5 বছরের বেশি থাকতে পারেননি, উড়িষ্যার রাজার কাছে 11.5 বছর ছিলেন। কোথায় ইতিহাস? এই ইতিহাসগুলোকে আমরা নিয়ে আসতে চাই। কেউ বলতেই পারেন গৈরিকীকরণ হবে, আর এই ইতিহাসগুলো কেন? এখন তো আমরা নয়, নাসা বলছে যে ভারতীয় সভ্যতা 5-6 হাজার বছরের পুরনো নয়, এটা 18,000 বছরের বেশি পুরনো। তারা এস্টাবলিশড করছে। তারপর আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব আমরা 1925 সাল থেকে সংঘবদ্ধভাবে বলে এসেছি যে এরিয়ান সিভিলাইজেশন ইজ আ মিথ। আমরা আর আজকে হরিয়ানার রাখিগড়ি এক্সকাভেশনের পর দেখা যাচ্ছে 8,000 বছরের পুরনো সেখানে একজন কঙ্কাল পাওয়া গেল, ঘোড়া পাওয়া যাচ্ছে। তাহলে হ্যাঁ, কিন্তু যে প্রশ্নটা বারবার করে ফিরছে এই কারণে যে এটার সঙ্গে কি যে টেক্সটটা অলরেডি হয়ে আছে, যে মানসিকতাটা হয়ে আছে, তার মধ্যে কি আপনারা ঢুকতে পারছেন বা পেরেছেন? আমরা ঢুকতে শুধু চাপিয়ে দিয়ে ঢোকা যায় না। একটা এই প্রজন্মের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যেমন অনেক অন্ধকার দিক আছে, অনেক বেশি তার সদর্থক দিক আছে। এই তরুণ প্রজন্ম গুগল আঙ্কেলের কাছ থেকে অনেক কিছু জানতে পারছে, পক্ষে বিপক্ষে। ফলে তারা পড়াশুনো করছে, তারা আগ্রহী, তারা নিজের দেশ, নিজেদের অতীত সম্পর্কে জানতে আগ্রহী। ফলে এখন আমাদের থেকেও অনেক মানুষ বেশি সক্রিয় ভারতের প্রকৃত ইতিহাস লেখার স্বার্থে। এবং একজন রাজনীতি কর্মী হিসেবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তোমার আয়ু আর 15 মিনিট আছে, তো তোমার জীবনের শেষ চাওয়া কি, আমি একটাই বলবো, ভারতীয় ইতিহাসের পুনর্লিখন, ভারতীয় ইতিহাসের পুনর্লিখন এবং ভারতীয় ইতিহাসের পুনর্লিখন। আই এম অবসেসড উইথ। থ্যাংক ইউ। আসলে ভয়টা কোথায় জানেন তো, যে রবীন্দ্রনাথের স্বর্গীয় প্রহসন বাদ হয়ে যাবে না তো, এইটা হচ্ছে ভয়ের জায়গা সবকিছুর পরে। আরে রবীন্দ্রনাথের বইটা আগে আপনার লাইব্রেরিতে থাকতে পারে, আপনার বাড়িতে থাকতে পারে, সেই ব্যবস্থাটা তো আগে আমাকে করতে দিন, নাহলে তো আপনার বইতে আগুন লাগবে। রবীন্দ্রনাথের বইটা কি বাদ দিয়ে দিয়েছে নাকি? বাংলাদেশ তো জাতীয় সঙ্গীত বদলে দিচ্ছে। রবীন্দ্রনাথের বই তো ছিল, তত্ত্ব বদলে দিচ্ছে। ইন্দিরা গান্ধীর ওই নামাঙ্কৃত ওই লাইব্রেরির মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন, শরৎচন্দ্র ছিলেন, বঙ্কিমচন্দ্র ছিলেন। ওখানে কিন্তু শক্তি চট্টোপাধ্যায়, আমার প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের বই ছিল, ওই বইগুলো আগুন লেগেছে। সেখানে রবীন্দ্রনাথ বলে কাউকে ছাড়া হয়নি। কি রবীন্দ্রনাথ উত্তর যুগের কবি। দেখুন, শ্রদ্ধাটা হচ্ছে শ্রদ্ধা আর একটা সিঙ্গেল লাইনার স্টেটমেন্ট এক নয়। শক্তি চট্টোপাধ্যায় একসময় বলেছিলেন যে রবীন্দ্র সাহিত্যের 60% যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাংলা সাহিত্যের খুব একটা কিছু এসে যাবে না। রবীন্দ্র বিরোধী কবি হিসেবে যার আত্মপ্রকাশ, তার মৃত্যু কিন্তু অসামান্য, মানে এটাকে বলবো হলো সেই শান্তিনিকেতনে। তা আপনি শক্তি চট্টোপাধ্যায়ের বইগুলো তো আগুন লেগেছে, আমার থেকে বেশি কষ্ট কেউ পায়নি। তার পরিবারের লোক হয়তো আমার থেকে একটু বেশি পেতে পারেন। তা সেখানে ওর বই ছিল, সব জ্বলে গেছে। তা আপনি রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে আলোচনা করার আগে তো আপনাকে বইটাকে বাড়িতে রাখতে হবে। আর মহেশতলা আপনি দেখেননি মুর্শিদাবাদে কি হয়েছে? বেছে বেছে বইগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং সব কথা বলার জন্য।